কিছু ছাপড়ি ইউটিউব রিভিউয়ার এবং ছাপড়ি কিছু অশিক্ষিত সাংবাদিক রয়েছে, যেটা এখনও রয়েছে, আগেও ছিল। তাদেরকে জবাব দেওয়ার জন্য 1989 সালের আশা ও ভালোবাসা সিনেমাটার রিভিউ করাই কি যথেষ্ট নয়? আমি শুধুমাত্র এই ভিডিওতে আজকে একটা সিনেমার কথা বলবো না, প্রসেনজিৎ চ্যাটার্জিকে কেন টলিউডের বেতাজ বাদশা বলা হয়, অ্যাকচুয়াল কেন বলা হয়, সেটা আজকে উইথ প্রুফ এই ভিডিওতে আমি আলোচনা করব এবং প্রমাণ সহ যে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে দেব সেগুলো একদম অথেন্টিক সত্য ঘটনা। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো যেটা বলছিলাম যে টলিউডের কিং কিন্তু একজনই, আগেও যিনি ছিলেন এখনও তিনি রয়েছেন, তার নাম প্রসেনজিৎ চ্যাটার্জি, দ্য ইন্ডাস্ট্রি। আজকালকার দিনের কিছু রিভিউয়ার চ্যানেল রয়েছে, তারা 2 টাকার রিভিউ চ্যানেল তাদেরকে আমি মনে করি অ্যাকচুয়ালি, ঠিক আছে। রিভিউয়ের তো জানে না, সিনেমার বোঝে না, রিভিউ করতে চলে আসে দাঁত কালানে বাঞ্ছারামদের মতো। তো যাই হোক, তাদেরকে দেখে জাস্ট খিল্লি করতে ইচ্ছা করে, হাসি পায়, ঠিক আছে। তাদের গন্ডিটা ওইটুকুনি কুয়োর মতো, তারা ওই গন্ডি থেকে বেরোতে পারেনি কখনো, এবং তারা বাংলা মুভি রিভিউয়ার কমিউনিটিতে বিলং করে ভাই, কিন্তু বাংলা সিনেমার ইতিহাসটাই জানে না। বাংলা সিনেমায় প্রথম থেকে শেষ অবধি কারা কারা হিরো ছিলেন, কোন কোন অভিনেতারা অভিনয় করেছিলেন, কোন অভিনেতাদের অবদান এই ইন্ডাস্ট্রিতে কতটা বেশি, সেই সমস্ত কিছুর জ্ঞান ভাণ্ডার অতীব স্বল্প তাদের মধ্যে। কিন্তু তারা দেখায় বিশাল কিছু, তাদের মধ্যে একটুও অনুতাপ নেই, অনুশোচনা নেই। তারা যাকে খুশি যেভাবেই হোক অপমান করে দেয় শুধুমাত্র ফ্যান ক্যাটার করার জন্য। তাদের ভগবান, তাদের সুপারস্টার, তাদেরই সব কিছু। ইন্ডাস্ট্রির গণ্ডিটা যে অনেকটাই বড়, একটা সমুদ্রের মতো, সেটা তারা বোঝে না অ্যান্ড বুঝতেও চায় না। যাই হোক, আমি সেইভাবে বোঝাতেও চাই না। আমি দর্শকদের জন্য, আমার যারা লয়াল সাবস্ক্রাইবার রয়েছে, তাদেরকে অনুরোধ করব ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য। তো দেখো, অনেকেই বলেছিল বহুদিন আগে থেকে, এটা প্রায় 2000 সালের প্রথম দিক থেকে আজকে অবধি এখনো পর্যন্ত সেই লড়াইটা, সেই কলমের খোঁচাটা, সেই সমালোচনাটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে কিন্তু হয়েই চলেছে, সেটা এখনো অবধি চলমান অবস্থায় রয়েছে। তো অনেকেই বলেছিল যে আর চলছে না, আর কতদিন, প্রসেনজিৎ যুগ শেষ, একই নায়ক, একই প্যানপ্যানানি অভিনয়, একই দাঁতে দাঁত চিবিয়ে ডায়লগ বলা, আর চলছে না। এবারে নতুন মুখের দরকার। প্রসেনজিতের জামানা শেষ, প্রসেনজিতের কারিজমা আর কাজ করছে না, আর চলে না, বয়স অনেক হয়েছে, এবারে নতুনদের জন্য ছেড়ে দেওয়া উচিত, আত্মসমর্পণ করা উচিত। এই লেখালেখিগুলো অনেক আগে থেকে শুরু হয়েছে এবং আজও পর্যন্ত চলছে। হ্যাঁ, আগে সোশ্যাল মিডিয়া ছিল না, আগে খবরের কাগজ ছিল, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট খবরের কাগজ ছিল, সেখানে কলমের খোঁচায় বিভিন্ন রকম হতদরিদ্র সাংবাদিকরা পেটের ভাত জোগাড় করতে প্রসেনজিতের সমালোচনা করে করে। এগুলো ফ্যাক্ট, এগুলো ঘটেছে 90s আমলে, 20s পরবর্তী আমলে। তো সেটা এখনকার দিনে যেহেতু সোশ্যাল মিডিয়ার জামানা, পত্রিকায় আর লেখালেখি হয় না, সেই সাহসটা কেউ পায় না, যেহেতু নামটা তার ইন্ডাস্ট্রি। সেই স্বয়ং ইন্ডাস্ট্রিকে নিয়ে লেখার, কলমের খোঁচাখুচি করার সাহস বা দম বা বুকের পাটা খুব একটা সাংবাদিকদের তো অ্যাকচুয়ালি নেই, কারণ তাদের পেটের ভাত হয় প্রসেনজিৎ নামটার জন্য, এবং ভালো মন্দ কিছু লেখার জন্য তাদের অনেক কিছুই ম্যাটার করে, ঠিক আছে। তো এনিওয়ে, সেটা যাচ্ছি না। ব্যাপারটা হচ্ছে, এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, ইউটিউব রয়েছে, ফেসবুক রয়েছে, সেখানে লেখালেখি করার জন্য কারোর লাইসেন্স লাগে না, অনেস্টলি স্পিকিং কারোর লাইসেন্স লাগে না, কারোর কোনো রকম পিছু টানও নেই, যা খুশি লিখতে পারে, যা খুশি হেগে বেড়াতেই পারে তারা। বাট তারা এমন কিছু কাণ্ড করে বসছে, প্রসেনজিৎ নাকি কোনো অ্যাক্টারই না, তিনি নাকি অভিনয় জানেন না, ঠিক আছে, মানে সে নাকি কোনো লিড রোলে অভিনয় করতে পারেন না। কমার্শিয়াল সিনেমা একার অকাদে হিট দেওয়ার ক্ষমতা নাকি প্রসেনজিৎ চ্যাটার্জির এখন আর নেই। সেই পুরনো আদিকালে নাকি প্রসেনজিতের সেই জামানা ছিল যেখানে প্রসেনজিতের নামে সিনেমা হিট হতো, প্রসেনজিতের নামে টিকিট ব্ল্যাক হতো। এখন নাকি সেটা আর হয় না, শুধুমাত্র পরিচালকদের নামেই নাকি টিকিট বিক্রি হয়। প্রসেনজিতের নামটা জাস্ট নাম মাত্র, প্রসেনজিতের নামের সেই স্টারডাম বা ভ্যালু আর নাকি নেই। প্রসেনজিৎ চ্যাটার্জি ওরফে বুম্বাদা, তাকে নিয়ে যখনই তুমুলভাবে সমালোচকরা সমালোচনা করেছেন, ঠিক তখনই প্রসেনজিৎ চ্যাটার্জি বারবার ফিরে এসছেন ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়ে।
বাংলা ইন্ডাস্ট্রিতে কিভাবে রাজ করতে হয়, কিভাবে নাম্বার 1 পজিশনে থাকতে হয়, সেটা প্রসেনজিৎ চ্যাটার্জিকে থেকে আজকালকার দিনের ইয়াং জেনারেশনের নায়কদের শেখা উচিত বলে আমি মনে করি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, প্রসেনজিৎ চ্যাটার্জি মুখে কোনোদিন জবাব দেন না, নিন্দুকের মুখে ঝামাটা ঘষে দেন অভিনয়ের চাবুক দিয়ে, যে চাবুকটা প্রসেনজিৎ চ্যাটার্জির সাথে রক্তে মিশে রয়েছে। এটা মানবে তো? কারণ প্রসেনজিৎ চ্যাটার্জি কারোর কাছে পরাজয় গ্রহণ করতে শেখেনি, কারণ তিনি চিরকাল নাম্বার 1 পজিশনে থাকতে এসেছেন। যেটা বলছিলাম, আশা ও ভালোবাসা, সুজিত গুহ পরিচালিত যে সিনেমাটা আমি একটু আগে দেখছিলাম, দেখে বুঝলাম যে কেন তাকে রয়্যাল বেঙ্গল টাইগার বলা হয় বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির। সিরিয়াসলি বলছি, যে অভিনয়, যে দাপটের সাথে অভিনয় এবং তার যে ডায়লগ ডেলিভারি, ও মাই গড! প্রসেনজিৎ 1989-এ আশা ও ভালোবাসার মধ্যে যে সিনেমাটা করেছিল, সেখানে যে অ্যাকশন সিকোয়েন্স রয়েছে, প্রসেনজিতের যে ডায়লগ বলার ধরন রয়েছে, ডায়লগের যে থ্রোয়িংগুলো, উৎপল দত্ত দ্য লেজেন্ড, ঠিক আছে, দ্য লেজেন্ড অফ ইন্ডিয়ান সিনেমা, যে দ্য ভার্সেটাইল অ্যাক্টর, সেই উৎপল দত্ত, মানে যিনি একটা শিক্ষিত তো বটেই, মানে এতগুলো ভাষা তিনি জানতেন, এতগুলো ইন্ডাস্ট্রিতে তিনি কাজ করেছেন, সেই বিখ্যাত স্বনামধন্য প্রবীণ অভিনেতা, কিংবদন্তি অভিনেতা উৎপল দত্তের সাথে চোখে চোখ রেখে কিভাবে প্রসেনজিৎ কথা বলেছিল, কিভাবে ডায়লগ দিয়েছিল, কিভাবে তার সংলাপগুলো বলেছিল, আশা ও ভালোবাসা না দেখলে হয়তো কেউ বুঝতে পারবে না। তোমাদেরকে ফিরে যেতে হবে বন্ধুরা 1989 সালে। হ্যাঁ, মানছি আমার জন্ম হয়নি, আমার সত্যি জন্ম হয়নি, অনেকেরই জন্ম হয়নি আমি জানি, বাট আমরা তো প্রিভিয়াস সেই সিনেমাগুলো একটু নাড়াচাড়া করে ঘাঁটতে পারি, একটু দেখতে পারি যে বাংলা সিনেমা একটা টাইমে কীরকম লেভেলের হতো, কীরকম মানে কাজ হতো। বাজেট অল্প ছিল, কিন্তু অভিনয়ের সত্তা, অভিনয়ের যে পাওয়ার, অভিনয়ের যে স্কিল, সেইগুলো অনেক বেশি ভরপুর ছিল অন্যান্য ইন্ডাস্ট্রির থেকে। এটা বলে তো গর্ব অনুভব করতেই পারি আমরা। বাংলা সিনেমায় কি নেই? শুধুমাত্র টাকা নেই, আমাদের কাছে মানিটা নেই, যেহেতু আমাদের ইন্ডাস্ট্রিটা অনেকটাই ক্ষুদ্র। আমাদের বাংলা ভাষাভাষীর মানুষ শুধুমাত্র পশ্চিমবঙ্গে বাস করে, অন্যান্য জায়গায় না। তাই জন্য ইন্ডাস্ট্রিতে আমাদের হয়তো বা ছোট্ট ইন্ডাস্ট্রি, বাট আমাদের পুরনো জিনিস নিয়ে, পুরনো সিনেমা নিয়ে গর্ব করতে কিসের ক্ষতি, কিসের আপত্তি? প্রসেনজিৎ চ্যাটার্জি তখনকার দিনে বাঘের সাথেও লড়াই করেছিল। উৎপল দত্ত তো নিজেই একটা সিংহের মতো আমি মনে করি, ঠিক আছে, তার সাথে চোখে চোখ রেখে লড়াই করা, কনভারসেশন করা। তোমরা যারা যারা আশা ও ভালোবাসার সিনেমাটা দেখেছো তোমরা জানো যে কি লেভেলের অভিনয় ছিল প্রসেনজিতের। যেখানে উৎপল দত্তের মতো একজন কিংবদন্তি অভিনেতা, সেখানে প্রসেনজিৎ চ্যাটার্জি একজন নিউ কামার। তার যে দাপুটের সাথে অভিনয় করা, এবং যেটা বলছিলাম, একটা সিকোয়েন্স আছে বাঘের সাথে লড়াই। বাঘ একটা মানে একটা জঙ্গলের বাঘ ছিল, সে একটা গরিব মানুষকে, চাষিকে খেয়ে নিয়েছিল। সেটার প্রতিবাদে প্রসেনজিৎ চ্যাটার্জি যান উৎপল দত্তের কাছে কিছু টাকার জন্য, যে তাকে যেন কিছু টাকা দিয়ে সাহায্য করা হয়, যেন 1000 টাকা তাদেরকে দেওয়া হয় তাদের পরিবারকে। তো তখনকার দিনে 1000 টাকা মানে অনেক কিন্তু ছিল 1989 সালে। এখনকার দিনে হয়তো সেটা কিছুই না, কেউ একজন মারা গেলে সরকার থেকে অনেক বেশি টাকা দেওয়া হয়, লক্ষ লক্ষ টাকা দেওয়া হয়, কিন্তু তখনকার দিনে সেরকম ছিল না। 1000 টাকার দামও কিন্তু 10 লক্ষের বেশি ছিল, এটা মাথায় রাখতে হবে। তো সেই রকমভাবেই সেইটা নিয়েই হয়, এবং উৎপল দত্ত বলেন যে তাহলে বাঘটাকে কি তুই মারতে পারবি, তো সাহস আছে? হয়তো প্রসেনজিৎ বলেছিল যে হ্যাঁ সাহস আছে, আমি বাঘটাকে মারবো, ঠিক আছে, এবং তুমি টাকাটা দেবে সেই গরিব চাষিকে। তো সেইভাবে প্রসেনজিৎ একা বাঘটাকে মারে। বাঘের সাথে একটা তুমুল লড়াই হয়, একটা 15 মিনিটের মতো লড়াই হয়, সিকোয়েন্স রয়েছে, ফাইট সিনস রয়েছে সেই বাঘের সাথে। বাঘটা কিন্তু অরিজিনাল ছিল, কোনো রিমেক বাঘ না। এখনকার দিনে সুপারস্টারের রিমেক বাঘ এডিট করা, ফোনের মধ্যে বা কম্পিউটারে গ্রাফিক্সে এডিট করে যে সমস্ত বাঘগুলো তৈরি করে, তখনকার দিনে ওগুলো বিলাসবহুল ছিল, ওগুলো টাকার অভাবে সেগুলো কিন্তু হতো না। অরিজিনাল বাঘের সাথে কিন্তু লড়াই করেছিল প্রসেনজিৎ চ্যাটার্জি, যাকে দ্য ইন্ডাস্ট্রি বলা হয়। কেন ইন্ডাস্ট্রি বলা হবে না? তার যে সাহস, তার যে সিনেমার প্রতি ভালোবাসা, সে কার কার সাথে অভিনয় করেনি এটা আগে দেখতে হবে। সুজিত গুহ পরিচালিত তখনকার দিনে আশা ও ভালোবাসা সিনেমাটা ব্লকবাস্টার সুপারহিট করেছিল, ঠিক আছে, গোল্ডেন জুবলি, প্ল্যাটিনাম জুবলি, একের পর এক কিন্তু ক্রস করে গেছিল, মাইলস্টোন কিন্তু ক্রিয়েট করেছিল এই সিনেমাটা। তখনকার দিনে যে বক্স অফিসটা কালেকশন করেছিল, সেটা এখনকার দিনের নায়কদের স্বপ্ন থাকে। তখনকার সিনেমাগুলো সমাজের সাথে খুব বেশি তাল মেলানো হতো,
সমাজের যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করা যেত, পরিচালকরা সেই রকমই রিয়েলিস্টিক ভাবটা কিন্তু তুলে ধরতো। এবং প্রসেনজিৎ চ্যাটার্জির লুকিং নিয়ে কোনো প্রশ্নই উঠবে না, তার কারণ তখনকার দিনে প্রসেনজিৎ সে সমস্ত সিনেমাগুলোয় যেরকমভাবে অ্যাটিটিউড নিয়ে, যেরকম লুকিং, তাকানো, তার হাঁটা চলা, আলাদা লেভেলের স্টাইল ছিল। তখনকার দিনে প্রসেনজিৎকে স্টাইল আইকন বলা হতো, স্টাইলিশ আইকন প্রসেনজিৎ চ্যাটার্জি ছিলেন। এখনো অবধি অবশ্যই তিনি রয়েছেন, বাট তখন প্রথম যখন প্রসেনজিৎ ওঠে আস্তে আস্তে, অমর সঙ্গী, অমর প্রেম, দুটি পাতা, আশা ও ভালোবাসা, এই সমস্ত সিনেমাগুলো যখন একের পর এক করছেন। এবং বলে রাখি বন্ধুরা, রোমান্টিক সিনেমা করতে করতে পরপর কিন্তু ব্যাক টু ব্যাক অনেক বেশি অ্যাকশন সিনেমাও কিন্তু প্রসেনজিৎ চ্যাটার্জি করেছিলেন। এবং 2000 সালের পর থেকে মূলত প্রসেনজিৎ ক্লাসের মধ্যেও জড়িয়ে যান। অর্থাৎ 2002 থেকে যদি বলি, যখন জিতের সাথী সিনেমাটায় জিৎ আত্মপ্রকাশ করে, প্রসেনজিৎ ওই সিনেমাটাকে বলেন যে হরনাথ চক্রবর্তী এবং এসবিএফ এর সাথে একটা মিটিং হয় এবং বলেন যে নতুন একটা মুখের দরকার, ঠিক আছে। সেখান থেকে যিশুকে সিলেক্ট করা হয়, বাট এসবিএফ থেকে রাজি না হয়। যিশুর জায়গায় তখন তারা মিলে সিলেক্ট করে যে জিৎ, নতুন একটা মুখ। এবং জিতের তখন কিছু কিছু ছবি অন্যান্য জায়গায় মুক্তি পেয়েছে, কিছু কিছু সিরিয়াল বলা চলে, কিন্তু জিতের ফার্স্ট সিনেমা কিন্তু সাথী ছিল। তো যখন জিতের সাথী সিনেমাটা ব্লকবাস্টার হিট হয় হরনাথ চক্রবর্তী পরিচালিত এসবিএফ এর ব্যানারে, তখন কিন্তু অনেকেই বলেছিল যে তখনকার দিনের যে সমস্ত ছাপড়ি, যে সমস্ত সাংবাদিকরা ছিলেন, তখন অনেক প্রশ্ন তুলেছিল যে প্রসেনজিতের জামানা শেষ, জিৎ নামক একটি নতুন সুপারস্টারের জন্ম হয়ে গেছে টলিউড ইন্ডাস্ট্রিতে, সাথী ব্লকবাস্টার হিট, এখন থেকে জিতের জামানা শুরু হয়ে গেল, সুতরাং প্রসেনজিৎ যুগ টোটালি এন্ড, শেষ। ঠিক তখনই প্রসেনজিৎ চ্যাটার্জি 2003 সালে সবুজ সাথী সিনেমাটার মাধ্যমে আবারও কামব্যাক করলেন। তিনি প্রমাণ করে দিলেন ব্লকবাস্টার হিট করিয়ে। প্রসেনজিৎ এবং রচনা, সবুজ সাথী সিনেমাটা তোমরা অনেকেই দেখেছো বন্ধুরা, অনেকেই দেখেছো। স্বপন শাহর ডাইরেকশনে সবুজ সাথী সিনেমাটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট ছবি এবং ব্লকবাস্টার হিট করেছিল, সেই টাইমে সুপার টুপার হিট করেছিল। প্রসেনজিৎ এবং রচনার যে কেমিস্ট্রি, যে ভালোবাসার মেলবন্ধন, যে রোম্যান্টিসিজম, সমস্ত কিছু মিলে, এবং যে সুন্দর সুন্দর সুপারহিট কিছু গান ছিল, রাখবে মনে এই পৃথিবী চিরদিন, তোমার আমার প্রেমের কথা ভুলবে না কেউ কোনো দিন, সবুজ সাথী লা 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 লা। তো এত সুন্দর সুন্দর কিছু গান ছিল সবুজ সাথী সিনেমায় বন্ধুরা, সুপার টুপার হিট হয়েছিল, ঠিক আছে। গোল্ডেন জুবলি হয়েছিল তখনকার দিনে কিন্তু সবুজ সাথী সিনেমাটা। পরস্পর ক্ল্যাশ করতে থাকে, তারপরে জিৎ ভার্সেস প্রসেনজিৎ, একের পর এক ক্ল্যাশ। মানে যদি বলি 2003-এ সবুজ সাথী রিলিজ করেছিল, তোমরা সবাই জানো, ঠিক আছে। 2004-এ রিলিজ করেছিল সজনী এবং পরিবার। 2002 সালের পর থেকে 2002, 3, 4, 5, 6 এই সমস্ত সালগুলোতে রীতিমতো প্রসেনজিৎ ভার্সেস জিৎ ক্ল্যাশ করতো, ক্ল্যাশ। এখনকার দিনে যেরকম দেব ভার্সেস জিৎ ক্ল্যাশ হয়, তখনকার দিনে কিন্তু প্রসেনজিৎ ভার্সেস জিৎ ক্ল্যাশ করতো। ধরো যেমন আমি তোমাদের উদাহরণ দিচ্ছি, ক্ল্যাশগুলো কিভাবে হতো দেখো, কিরকম বৃহৎ আকারে ক্ল্যাশ করতো। তখন তো অনেকেই বলেছিল প্রসেনজিতের জামানা শেষ, জিৎ তখন ইয়াংস্টার, ঠিক আছে, একদম গরম রক্ত, নতুন একটা ইয়াং একটা ব্লাড। তখনকার দিনে জিতের হিরো ভার্সেস প্রসেনজিতের নায়ক, এইরকম দুটো সিনেমা ধরো ক্ল্যাশ করছে। আবার ধরো জিতের ঘাতক সিনেমাটার সাথে হরনাথ চক্রবর্তী পরিচালিত প্রসেনজিতের রিফিউজি সিনেমার ক্ল্যাশ করছে। আবার ধরো জিৎ এবং মিঠুন চক্রবর্তীর যুদ্ধ সিনেমার সাথে ক্ল্যাশ করছে প্রসেনজিৎ রঞ্জিত মল্লিকের সংগ্রাম। আবার ধরো তার অনেকটা পরে যদি চলে আসি, 2010 সালেও কিন্তু ক্ল্যাশ করেছিল। 2010 সালে জিৎ এবং দেব জিৎ একসাথে প্রসেনজিতের সাথে ক্ল্যাশ করেছিল। 2010 সালে দুই পৃথিবীর সাথে ক্ল্যাশ করেছিল প্রসেনজিতের অটোগ্রাফ। একদম নতুন, মানে নিউ কামার যে পরিচালক ছিলেন, নতুন ডেবিউ কাজ ছিল সৃজিত মুখার্জি, তার সাথেও প্রসেনজিৎ সিনেমা করে সুপার টুপার ব্লকবাস্টার হিট দিয়েছিল। তার পরবর্তী যে সালটা ছিল 2011 সালে, তখনও কিন্তু আবার ক্ল্যাশ করেছিল দেবের পাগলু ভার্সেস প্রসেনজিতের 22 শ্রাবণ। আবারও কিন্তু 22 শ্রাবণ এগিয়েছিল এবং ব্লকবাস্টার করেছিল। তো প্রসেনজিৎ চ্যাটার্জি যুগ পরিবর্তনের সাথে সাথে বারবার তিনি নিজেকে পরিবর্তন করেছেন। দর্শকদের টেস্ট যেমন বদলেছে, প্রসেনজিৎ তার সিনেমা বানানোর ধরনটা চেঞ্জ করেছেন। সেই দর্শকদের স্বাদের সাথে তার সিনেমা বানানোর, সিনেমায় অভিনয় করার, সিনেমার সাবজেক্টের যে টেস্ট,
সেটা নিজে পরিবর্তন করেছেন। এই ম্যাজিকটা হয়তো বা প্রসেনজিৎ ছাড়া, প্রসেনজিতের সময়কালের কোনো নায়কদের মধ্যে আর দেখতে পাওয়া যায় না। তার জন্যই বোধহয় প্রসেনজিৎ চ্যাটার্জি এখনো অবধি অমর, এখনো অবধি নাম্বার 1 পজিশনে রয়েছেন, এখনো অবধি ইন্ডাস্ট্রি রুল করছেন। আর প্রসেনজিতের সমসাময়িক নায়কগুলির হাল কিসমিসের মতো চুপসে গিয়েছে, এটা বলতে বাধ্য হচ্ছি বন্ধুরা। তার কারণ তারা কিন্তু শুধুমাত্র অভিনয়টাকে, শুধুমাত্র ফিল্ম ইন্ডাস্ট্রিটাকে ভালোবাসেননি। সবাই একের পর এক অভিনয় ছেড়ে দিয়ে অভিনয়ের নামে দুর্নীতি ছড়িয়েছে এবং বিভিন্ন পার্টিতে, বিভিন্ন রাজনৈতিক দলে যুক্ত হয়ে বাংলা সিনেমার মানটাকে অনেক বেশি নিচে নামিয়ে এনেছেন। তাই জন্য এই কথাটা আমি বললাম যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় শতাব্দীতে একটাই জন্মায়। তাই প্রসেনজিৎকে নিয়ে যে সমস্ত ছাপড়ি, 2 টাকার পা চাটা, আগাছা, জঞ্জাল, অপ্রয়োজনীয় ইউটিউব রিভিউয়ারগুলো বদনাম করে প্রসেনজিৎকে নিয়ে, এখনকার দিনের প্রসেনজিতের হাঁটুর বয়সী নায়কদেরকে নিয়ে যারা তুলনা করে, কম্পেয়ার করে, কম্প্যারিজন করে, তাদেরকে ঠাস ঠাস করে চড় মারতেও আমার জাস্ট ঘেন্না হয়। তার কারণ তাদেরকে আমি ইউটিউব রিভিউয়ার বলেই মনে করি না, ঠিক আছে? অন্যান্য ইন্ডাস্ট্রিতে অনেক বেশি সম্মান দেয় লেজেন্ডদেরকে। অন্যান্য ইন্ডাস্ট্রির ইউটিউব রিভিউয়াররা অনেক বেশি সাপোর্টিভ হয়, তারা প্রবীণদেরকে, তারা সিনিয়রদেরকে সম্মান করতে জানে। লেজেন্ডদেরকে কিভাবে উচ্চ স্থানে পৌঁছাতে হয়, তাদেরকে কিভাবে সম্বোধন করতে হয়, তাদেরকে কিভাবে ইন্ট্রোডিউস করতে হয়, সেগুলো তারা খুব ভালো করে জানে। কিন্তু আমাদের ব্যর্থতা যে আমাদের বাংলা ছবির কমিউনিটিতে, ইউটিউব রিভিউয়ার কমিউনিটিতে কিছু কিছু আগাছা পিস রয়েছে, কিছু কিছু আগাছা মাল রয়েছে যারা লেজেন্ডদেরকে কখনোই সম্মান করেননি। তারা এখনকার দিনের কিছু কিছু উঠতি সুপারস্টারদের, উঠতি স্টারদেরকে তারা এমনভাবে হাইপ তোলে এবং কিংবদন্তি যারা লেজেন্ড, যাদের জন্য আজকে বাংলা সিনেমা টিকে রয়েছে, যেমন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যার জন্য বেসিক্যালি আজকে বাংলা টলিউড ইন্ডাস্ট্রি টিকে রয়েছে, তাকে আজকে তারা সম্মানই দেয় না। তারা মানে এখনকার দিনে যারা নায়ক রয়েছে তাদেরকে মেগাস্টার বলে সম্বোধন করে, তাদেরকে সুপারস্টার বলে সম্বোধন করে, কত কিছু। কিন্তু প্রসেনজিৎকে যদি কোনো ভিডিও তারা বানায় প্রসেনজিৎকে নিয়ে, তার সিনেমা নিয়ে, তারা জীবনেও বলেন না যে মেগাস্টার প্রসেনজিৎ চ্যাটার্জি, ঠিক আছে? কোনোদিন বলেন না যে মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জি, মানে কোনোদিন লেজেন্ডও বলেন না, ঠিক আছে? কিন্তু আজকে অমিতাভ বচ্চন থেকে শুরু করে, কামাল হাসান থেকে শুরু করে, ঠিক আছে, শাহরুখ খান থেকে শুরু করে, ঠিক আছে, প্রসেনজিৎকে তারা যেভাবে সম্মান দেয়, যে কোনো ইভেন্টে আসলে কলকাতায় যদি ফিল্ম ফেস্টিভ্যালও হয়, যেভাবে তাদের কথোপকথন হয়, যেভাবে মিটিংগুলো হয়, তারা প্রসেনজিৎকে যেভাবে সম্মান দেন, মানে আমাদের এখানকার যারা ব্যক্তিত্বরা রয়েছে তারা পর্যন্ত লজ্জা পেয়ে যাবে। কারণ আমরা বাংলা ভাষায় কথা বলি, আমরা বাঙালিরা কিন্তু বাঙালি লেজেন্ডদেরকে কখনো সেইভাবে সম্মান করতে পারি না। এটা আমাদের ব্যর্থতা, এটা আমাদের লজ্জা। ভাবতে অবাক লাগে এখনকার দিনে ছাপড়ি কিছু ইউটিউবার প্রসেনজিৎ চ্যাটার্জিকে প্রশ্ন তোলে কমার্শিয়াল সিনেমা করার দম আছে কিনা। ভাই, কিছু কিছু সিনেমার নাম বলছি, এগুলো বাপের জন্মে দেখেছিস? না দেখলে দেখে নিস। সেখানে অ্যাক্টিং, সেখানে অ্যাকশন, মাস কমার্শিয়াল যে আলটিমেট কিং বলা হয় প্রসেনজিৎ চ্যাটার্জিকে, সেটা বারবার তিনি আগেও প্রমাণ করেছেন, এখনো প্রমাণ করছেন। শত্রুর মোকাবিলা দেখেছিস? দেখে নিস। কুরুক্ষেত্র দেখেছিস? আচ্ছা, রাম লক্ষণ দেখেছিস? কি লেভেলের অ্যাকশন সিনেমা ছিল টোটা রায়চৌধুরীর সাথে, দেখিসনি তাই না? রণক্ষেত্র দেখেছিস? দেখিসনি। অ্যাকশন দেখে নিস সেই সমস্ত সিনেমাগুলো, ঠিক আছে? প্রতিবাদ দেখে নিস, বিদ্রোহ, অ্যাক্টিং একবার দেখিস। আর সংগ্রামের কথা কি বা বলবো, সংগ্রাম তো কাল্ট সিনেমা। প্রসেনজিতের যেরকম রূপ, যে কটা লুক ছিল সেখানে, যে কটা ভাবে তিনি ভিলেনদেরকে মেরেছিলেন, যেভাবে যেভাবে তিনি আত্মপ্রকাশ করেছিলেন ছদ্মবেশে, আউটস্ট্যান্ডিং ছিল। এবং প্রসেনজিৎ রঞ্জিত মল্লিক যেখানে থাকতো আগুন জ্বলে যেত, ব্লাস্ট হতো, হলে হলে হাউসফুল হতো, সিটি পড়তো, ঠিক আছে? আর একটা কথা, একটা সিনেমা ছিল আমার খুব ফেভারিট সিনেমা, কুলাঙ্গার। ইয়েস, কুলাঙ্গার সিনেমানে প্রসেনজিতের অ্যাক্টিং, প্রসেনজিতের যে অ্যাকশন, যে মুখের যে মানে কি বলবো আমি, ফেসিয়াল এক্সপ্রেশন, বডি ল্যাঙ্গুয়েজ মারাত্মক ছিল, মারাত্মক ছিল। কুলাঙ্গার সিনেমার লাস্টে একটা প্যাথেটিক সিনে কিন্তু কুলাঙ্গার সিনেমাটা শেষ হয়, সবাই কেঁদে ফেলেছিল, আমি তো কেঁদে ফেলেছিলামই। এবং কিছু কিছু প্রসেনজিতের সত্যি কথা সিনেমা আছে, রিফিউজির কথা কি বলবো, ঠিক আছে? অনেক সিনেমা আছে প্রসেনজিতের যেগুলো কিন্তু সিরিয়াসলি বলছি। রক্ত নদীর ধারা বলে একটা সিনেমা আছে, সিনেমাটা দেখবে তোমরা, যেরকম অ্যাকশন পাবে ভরপুর, ভরপুর এন্টারটেনমেন্ট, কান্নার কিছু সিন আছে, তোমরা হাওয়া করে কেঁদে ফেলবে, ঠিক আছে? মানে কান্না আসবেই তোমার মনে। সেখানে চিরঞ্জিত ছিল, চিরঞ্জিতের ডবল রোল ছিল, প্রসেনজিৎ ছিল, সব্যসাচী চক্রবর্তী ছিল, দেবশ্রী রায় ছিল, দারুণ দারুণ কিছু কিন্তু প্রসেনজিতের সিনেমা রয়েছে। যারা যারা বলে না যে প্রসেনজিৎ কমার্শিয়াল সিনেমা পারেন না,
সংঘর্ষ রয়েছে প্রসেনজিৎ তাপস পালের, প্রতিশোধ রয়েছে প্রসেনজিৎ তাপস পালের, ক্ল্যাশ, এগুলো সব ক্ল্যাশ সিনেমা। ঠিক আছে, মানে একসাথে একটা সিনেমায় প্রসেনজিৎ তাপস পাল, প্রসেনজিৎ হিরো, তাপস পাল ভিলেন, এইরকম সিনেমা ছিল তখন। অনুপ সেনগুপ্ত, প্রসেনজিৎ, রচনা ব্যানার্জি, তাপস পাল, প্রিয়া সেনগুপ্ত সব একটা জুটি ছিল, একটা টিম ছিল, গ্রুপ ছিল। সেই গ্রুপটা আসা মানেই দারুণ লেভেলের সুপারহিট ব্লকবাস্টার হতো। ঠিক আছে, সো যারা যারা প্রসেনজিৎকে চেনেন না, জানেন না, এগুলো থেকে জেনে নিন বা জেনে নাও তোমরা। এবং এখনকার দিনেও তার সেই ধারাটা, তার সেই সুপারহিট দেওয়ার ধারাটা এবং যে কোনো ক্লাসে মাথা উঁচু করে জয়লাভ করা, যে কোনো ক্লাসে যে কোনো সুপারস্টারকে হারিয়ে দেওয়ার যে প্রবণতা, সেটা প্রসেনজিতের এখনো অবধি রয়েছে। যার কারণ 2023 সালে এসেও প্রসেনজিৎ দেবকে হারিয়েছে। এখনকার দিনে যাকে বক্স অফিস কিং বলা হয়, যে দেব, তাকেও পর্যন্ত হারিয়ে দিয়েছে। দেবের বাঘাযতীন বেরিয়েছিল পুজোতে, তোমাদের সবার মনে আছে, বাঘাযতীন বেরিয়েছিল পুজোতে, বাঘাযতীন রিলিজ করেছিল একটা স্বাধীনতা সংগ্রামীকে নিয়ে সিনেমা। সেই সিনেমাটা থেকেও পর্যদস্ত করেছিল, হারিয়ে দিয়েছিল প্রসেনজিতের দশম অবতার সিনেমাটা। হাইয়েস্ট গ্রসার কিন্তু বক্স অফিস কালেকশন করেছিল দশম অবতার, ওয়ান অফ দ্য বিগেস্ট ব্লকবাস্টার করেছিল কিন্তু প্রসেনজিতের সিনেমাটা। এটা কিন্তু মানতেই হবে আমাদেরকে। হ্যাঁ, অবশ্যই জিতের চেঙ্গিস বেরিয়েছিল, প্যান ইন্ডিয়া রিলিজ করেছিল, একটা দুর্ধর্ষ লেভেলের সুপারহিট করেছিল, সব ঠিক আছে। বাট প্রসেনজিৎ এই বয়সে এসেও, আমি বয়সটা বলছি, যে এখনকার দিনে সুপারস্টারদের সাথেও টক্কর দিয়ে লড়ে যাওয়ার বিষয়টা, এটা তো আমাদের গর্ব করা উচিত। এটা তো আমাদের গর্ব করা উচিত যে ওই মানুষটা এখনো অবধি সেই একই রয়েছেন, তাই না? 61 বছর বয়সে এসেও এখনকার দিনের ইয়াং সুপারস্টারদের সাথেও লড়াই করে বক্স অফিস দেওয়ার ক্ষমতা রাখেন। ইন্ডাস্ট্রির জন্য এখনো তিনি কন্ট্রিবিউট করেন। তিনি যেমন ভালো ভালো কিছু সিনেমা করেন, শেষ পাতা, ময়ূরাক্ষী, মনের মানুষ, জাতিস্বর, এই সমস্ত সিনেমা করেও যেমন ইন্ডাস্ট্রির মানটাকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন। আবার ব্যাক টু ব্যাক মাঝখানে মাঝখানে কমার্শিয়াল অ্যাকশন সিনেমা, মেন স্ট্রিম প্যারালাল কমার্শিয়াল আরবান সিনেমা করেও কিন্তু ইন্ডাস্ট্রিকে টাকা এনে দিয়েছেন, লক্ষ্মী লাভ করিয়ে দিচ্ছেন। তো এটা তো অবশ্যই গর্ব করার মতো বিষয়, প্রাউড ফিল করার মতো বিষয়। ইয়েতি অভিযানের সময় তোমাদের মনে আছে নিশ্চয়ই, ককপিট, দেবের ককপিট সিনেমাটাকে জাস্ট ডিজাস্টার ফ্লপ বানিয়ে দিয়ে ইয়েতি অভিযান ব্লকবাস্টার হিট করেছিল এসভিএফ থেকে। সেখানেও প্রসেনজিৎ চ্যাটার্জির কাকাবাবুর রূপে যেভাবে আবির্ভাব হওয়া, এবং তোমাদের মনে আছে যে কাকাবাবু হিসাবে প্রসেনজিৎকে যে সুন্দরভাবে মানায়, সেটা আর কাউকে হয়তো মানায় না। তো বন্ধুরা, একের পর এক হিট, একের পর এক সুপারহিট, একের পর এক ব্লকবাস্টার হিট দিয়ে প্রসেনজিৎ আজও নাম্বার 1 পজিশনে রয়েছে। তাই কি কারণে এখনকার দিনের পা চাটা, ছাবড়ি, আগাছা, জঞ্জাল ইউটিউবারগুলো বাঘের মতো হালুম হালুম করে আমি জানি না। কি সুখ পায় বা কি জন্য করে আমি সেটাও জানি না। কারণ তারা কি জানে না যে তারা বাঘের মতো দেখতে হলেও তারা প্রকৃতপক্ষে বাঘের মাসি বেড়াল, তারা মিউ মিউ করে। ঠিক আছে, হালুম হালুম করলেই বাঘ হওয়া যায় না। আসলে যে তারা মিনিমুখ বিড়াল এবং কথায় কথা মিউ মিউ করে। এবং এই সমস্ত ছাপড়ি ইউটিউব রিভিউয়ার গুলোকে আমি মনে করি দাঁত কেলানে বাঞ্ছারাম। যারা কমার্শিয়াল সিনেমা নিয়ে প্রসেনজিৎকে প্রশ্ন তোলে, তাদেরকে রিকোয়েস্ট, 4-5টা সিনেমার নাম বলছি, তোদের সুপারস্টাররা সেই রকম লেভেলের সিনেমা এখনকার দিনে সত্যি কথা বলতো করতে পারবে? প্রসেনজিতের সূর্য, দেবা, শিবা, একাই 100, প্রতিবাদ, শ্বশুরবাড়ি জিন্দাবাদ, মামা ভাগ্নে, সংগ্রাম, অগ্নি, সকাল সন্ধ্যা, এই সমস্ত সিনেমাগুলোর মতো সিনেমা, এত ভালো গল্প, এত ভালো স্টোরি, এই রকম সিনেমা কি এখনকার দিনের তোদের সুপারস্টাররা করতে পারবে? একটা কথা বুকে হাত রেখে বলতো। যদি তারা বানাতে পারতো তাহলে সিনেমা হলের সংখ্যা এতটা কমে যেত না। ভাই একটা প্লিজ কথা বলছি, মন দিয়ে শোন, মন দিয়ে শোন। এই যে যাদেরকে নিয়ে এত মাতামাতি করিস, লেজেন্ডদেরকে আজকে সম্মান দিস না। আজকে মিঠুন চক্রবর্তী, মহানায়ক উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ভিক্টর ব্যানার্জি, চিরঞ্জিত চক্রবর্তী, এই যে যারা যারা রয়েছে, যাদের কন্ট্রিবিউশন অনেক ইন্ডাস্ট্রিতে, প্রসেনজিৎ চ্যাটার্জি কেন সবার থেকে আলাদা? এই যে নামগুলো বললাম, ঠিক আছে, বিশেষ করে মিঠুন চক্রবর্তী বলে লিভিং লেজেন্ড, তার কথা আমি ধরছি না। তিনিও তো অ্যাকচুয়ালি বলিউডের বিগেস্ট সুপারস্টার ছিলেন, বিগেস্ট মেগাস্টার। তিনি তো বাংলায় আসতেন অ্যাকচুয়ালি গেস্ট অ্যাপিয়ারেন্স, ঠিক আছে। মাঝখানে মাঝখানে যখন বলিউডে তার অনেক কাজ হয়ে গেছে, তিনি একটা হিউজ মেগাস্টারে পরিণত হয়েছিলেন, তখন তিনি বাংলায় এসে মাঝখানে মাঝখানে কাজ করেছেন। বাট দাঁতে দাঁত চিপে যিনি বাংলাতে সমানে পড়ে গেছিলেন, ঠিক আছে, বাংলা সিনেমা করে গেছিলেন, একের পর এক স্ক্রিপ্ট না দেখে, ভালো ছবি, খারাপ ছবি, ভালো ডাইরেক্টর, খারাপ ডাইরেক্টর, মানে সমস্ত কিছু নির্বিশেষে যে মানুষটা পড়েছিলেন কন্টিনিউয়াস, ঠিক আছে, বিনা পারিশ্রমিকে যিনি কাজ করে গেছেন। কমার্শিয়াল সিনেমা নাম বললে শেষ করতে পারবি না তোরা, ঠিক আছে। 250টার ওপরে লিডিং হিরো, ঠিক আছে, যে লোকটা করেছিল, এবং 350 থেকে 400টা সিনেমার ওপরে সিনেমা করা হয়ে গেছে যে লোকটা, তার নাম প্রসেনজিৎ চ্যাটার্জি।
তাকে একটু হলেও সম্মান দিতে শেখ। ঠিক আছে, আজকে সেই সমস্ত সুপারস্টারদেরকে ভিক্টর ব্যানার্জি, চিরঞ্জিত, মিঠুন চক্রবর্তী, তাপস পাল, ঠিক আছে, এই সমস্ত সুপারস্টারদেরকে একটা টাইমে ক্লাসে হারিয়েছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জি, এবং সেখান থেকে উঠে আসা মানুষটার তখনকার দিনে প্রতিদ্বন্দ্বী এতগুলো ছিল, মানে হেভিওয়েট, যাদেরকে হেভিওয়েট সুপারস্টার বলা হতো তখনকার দিনে। ঠিক আছে, 750, 850 সিঙ্গেল স্ক্রিনে রাজত্ব করেছিল প্রসেনজিৎ এই সমস্ত সুপারস্টারদের সাথে। তো এখনকার দিনে এত কম সিনেমা হলের মধ্যে থেকেও, এত স্ট্রাগেলের সত্ত্বেও খুব একটা বেশি তো নায়ক নেই, তার সত্ত্বেও এত লাপুর চুপুর, এত নাচানাচি কিসের? প্রসেনজিৎকে যখন তখন অপমান করা, ইনসাল্ট করা। বাংলা সিনেমা ঘেঁটে একটু দেখিস, একটু চর্চা করিস, তাহলে একটু নলেজ বাড়বে। খুবড়িতে গোবর ছাড়া তো কিছু নেই, সারাদিন লুলু লুলু করিস, লুলুপোনাটা অন্য জায়গায় করিস। ঠিক আছে, অডিয়েন্সকে কি বোকা ভাবিস? অডিয়েন্স কিছু বোঝে না। টিভিটা খুলে দেখিস, 365 দিনে 365 দিনই কোনো না কোনো চ্যানেলে প্রসেনজিৎ চ্যাটার্জির সিনেমা কিন্তু হয়। বুম্বাদার সিনেমা রেগুলার কোনো না কোনো চ্যানেলে হবে, এবং একটা সময় গেছে প্রত্যেকটা চ্যানেলে রেগুলার ম্যাটিনি শো, নাইট শোতে প্রসেনজিতের সিনেমা একচেটিয়া হয়ে গেছে। এখনো অবধি সেটাই অবিরত চলছে, তার কারণ টিআরপিটা সবসময় গেইন হয় প্রসেনজিতের নামে। টিকিট যেমন ব্ল্যাকে বিক্রি হয় প্রসেনজিতের নামে, টেলিভিশনে যে রাইটসটা তারা কেনে না প্রোডাকশন হাউসের লোকেরা, টেলিভিশনের যে ওটিটি রাইটস, সেটাও প্রসেনজিতের নামেই আজও অবধি বিক্রি হয়। তার জন্য তাকে অপেক্ষায় থাকতে হয় না যে কোন সিনেমাটা হিট হলো বক্স অফিসে আর কোনটা একটু আর্ট ফিল্ম, সেটা চলবে না। টেলিভিশন প্রসেনজিতের সিনেমা কেনার জন্য অলওয়েজ ওয়েট করে থাকে, অলওয়েজ এক্সাইটেড থাকে। তাই জন্য রবিবারের মতো সিনেমা, ময়ূরক্ষীর মতো সিনেমা, জ্যেষ্ঠপুত্রের মতো সিনেমা আজকে ওটিটির যে সমস্ত চ্যানেলগুলো তারাও কিনে নিয়েছে, এবং টেলিভিশনের পর্দা, সেটা জি5 হতে পারে, জি বাংলা সিনেমা হতে পারে, স্টার জলসা হতে পারে, স্টার জলসা মুভিজ হতে পারে, কালার্স বাংলা হতে পারে, কালার্স বাংলা সিনেমা হতে পারে, সমস্ত কেবল টিভি চ্যানেলসগুলো প্রসেনজিতের যে কোনো সিনেমা তারা নিয়ে নেয়, কিনে নেয়। তার কারণ জানে ওটিটিতে বা টেলিভিশনে প্রসেনজিতের আজও যে দর্শকটা রয়েছে, যে হিউজ পরিমাণে দর্শকটা রয়েছে, তার টাকাটা সিনেমা হলে যদি সেগুলো ভালো বিজনেস নাও করে, আর্ট ফিল্ম যদি সেইভাবে ওয়ার্ক নাও করে, টেলিভিশনের পর্দায় তার দ্বিগুণ তুলে নেওয়ার ক্ষমতা রাখে দ্য ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জি। সত্যি ভাবতে অবাক লাগে, প্রসেনজিৎ চ্যাটার্জি যখন নায়ক হিসাবে অভিনয় শুরু করেছিলেন, তখন যদি সোশ্যাল মিডিয়া থাকতো, মানে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, এই সমস্ত সোশ্যাল মিডিয়া যদি তখন থাকতো, তাহলে তো এখনকার দিনে দাঁড়িয়ে প্রসেনজিতের ফলোয়ার সংখ্যা 50 মিলিয়নের উপরে হয়ে যেত, তাই নয় কি? সেই হিসাবে দেখতে গেলে এখনকার দিনে সুপারস্টাররা তো প্রসেনজিতের কাছে সামান্য বাচ্চা, তাই নয় কি? তাই আর বেশি কিছু বললাম না। রিভিউ চ্যানেল খুলেছিস ঠিক আছে, বাট অশিক্ষিতের মতো, মূর্খের মতো, জঞ্জালের মতো ভুলভাল লুলু লুলু করা বন্ধ কর, আর প্রসেনজিৎকে ইনসাল্ট করাটা বন্ধ কর। ঠিক আছে, তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।